প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। রোহিঙ্গা সংকটে পাশে থাকার আশ্বাস। তারেক রহমানকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান ইরানের রাষ্ট্রদূতের। 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ছে না। দুর্নীতির চক্র থেকে দেশকে বের করতে কাজ করছে সরকার, জানালেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। কালকের মধ্যে শো কজের জবাব না দিলে 8 দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি, দাবি শিশির মনিরের। পুশ ইনে ব্যর্থ, বিভিন্ন সীমান্ত থেকে শতাধিক ব্যক্তিকে ফেরত নিয়েছে বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার পাশাপাশি বিস্তৃত পরিসরে উন্নীত করতে আগ্রহী তুরস্ক। দৃঢ় ভিত্তির উপর গড়ে ওঠা সম্পর্ককে এগিয়ে নিতে, বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর উপর জোর দিচ্ছে আঙ্কারা। 3 দিনের বাংলাদেশ সফরে এসে ঢাকা আঙ্কারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এইসব কথাই বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকটে পাশে থাকার কথাও জানান সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিম জাহানাবাদী। সবাই সহায়তা করলে বাংলাদেশ পুনর্গঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি বলেন, তারেক রহমানের হাতে মুসা নবীর লাঠি নেই যে সেই লাঠি দিয়ে বাড়ি দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। পার্লামেন্ট সহ সবার তারেক রহমান সরকারকে সহায়তা করার কথা বলেন জালিল রাহিম জাহানাবাদী। হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছাড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ যাতে সহজে চলাচল করতে পারে সেজন্য ইরান সরকারকে জোর দিয়ে বলেছেন বলে জানান দেশটির রাষ্ট্রদূত। তিনি হুঁশিয়ারি দেন, ইরান পরাজিত হলে আমেরিকা, ইসরায়েল, পরবর্তীতে তুরস্ক, পাকিস্তান, মিশর সহ অন্যান্য মুসলিম দেশ আক্রমণ করবে। সেমিনারে সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিং সহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আগের সরকারগুলো আমদানি নির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। উৎপাদনমুখী নীতি গ্রহণ করলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটময় পরিস্থিতি তৈরি হতো না বলেও মনে করেন জহিরুদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এই সিদ্ধান্তের ফলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 65% গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না, বরং আগের দামেই বহাল থাকবে। প্রায় 1 দশক 1.5 দশক যাবৎ হয়েছে লুটপাটের। আপনারাই তো গণমাধ্যম ছিলেন এবং সেখানে জবাবদিহিতা কতটুকু তাদের কাছ থেকে পেয়েছেন এবং আপনাদের মতো এরকম দক্ষ গণমাধ্যমের সামনে দিয়েই কিন্তু এই কাজগুলি ঘটেছে। আজকে যে বিদ্যুৎ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছি এবং আপনারা নিশ্চয়ই বোঝেন যে এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। প্রথম কথা হচ্ছে আমাদের দেশে জ্বালানি, আপনারা খেয়াল করেছেন আমরা অফশোর মানে গ্যাস উত্তোলনের জন্য অলরেডি কাজ শুরু করেছি। আমাদের অনশোর যা আছে সেটা করব। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর জ্বালানি আমরা যদি নিজের উপরে মোরলেস ডিপেন্ডেন্ট হয়ে পড়তে না পারি, যদি না পারি সেটা করতে, আমাদের জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি আছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেয়া শো কজের জবাব না পেলে আইন অনুযায়ী 8 দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাত হোসেন। দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। 8 দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সচেতন রয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি এবং তাদের হাতেও নোটিশ পৌঁছিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে
এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব। এদিকে 6 শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর পর সরকারের নেয়া পদক্ষেপের বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন আইনজীবী শিশির মনির। এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। স্বপ্রণোদিত হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজনের কথা জানান শিশির মনির। জানান 6 নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারের দায়ভার নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেও হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে নয় ভুক্তভোগী পরিবারগুলো। সাংবাদিক মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকাকে বাসযোগ্য মনে করেন না বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই শহরে নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবস্থা থেকে বের হতে না পারলে বসবাস করতে পারবেন না কেউই। কাঠামোগত পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের তাগিদ দেন এলজিআরডি মন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগ দক্ষিণের জানালার উদ্বোধন করে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, বর্তমান সরকার এমন একটি শহর গড়ে তুলতে চায় যাতে নাগরিকেরা সব সুযোগ সুবিধা পায়। জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, পানি বিশুদ্ধ করা, যে কোনো দুর্যোগের পর জরুরি উদ্ধার তৎপরতা, বুড়িগঙ্গা, তুরাগ সহ ঢাকার আশেপাশের নদীগুলোর ড্রেজিং করা সহ নাগরিক সব সুবিধা বাড়ানোর কথাও বলেন স্থানীয় সরকার মন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 3 মাস ব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন করেছে শনিবার। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান মন্ত্রী। বিশেষ করে বহুতল ভবনের ছাদ, বাসাবাড়িতে ফুলের টবে জমে থাকা পানি ডেঙ্গুর বিস্তারের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। অভিযানে সিটি কর্পোরেশনের ডেঙ্গু দমনে ওষুধ ছড়ানোর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে অভিযান চালাবে। অভিযানে সরকারি প্রতিষ্ঠানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে বড় আকারের জরিমানা করার কথা বলেন দক্ষিণ সিটির প্রশাসক। বেসরকারি প্রতিষ্ঠান বা বাসাবাড়িতে অভিযান ও জরিমানা করার কথা জানান তিনি। অনুষ্ঠান উদ্বোধন করেন রবীন্দ্র সরোবরে অবৈধভাবে মেলা করার জন্য ইজারাদারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ সিটির প্রশাসক। পরে ডেঙ্গু সচেতনতায় র্যালি বের করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাট সীমান্তের শূন্য রেখা থেকে 61 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। অন্যদিকে পঞ্চগড় সীমান্তের শূন্য রেখায় এখনও অবস্থান করছে নারী শিশুসহ 10 জন। সকালে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্য রেখায় থাকা 28 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। মূলত বিজিবির শক্ত অবস্থান ও সার্বক্ষণিক নজরদারির কারণে বিএসএফ এর পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এর আগে বুধবার ভোর 3টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সীমান্তে নারী শিশুসহ 28 জনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। এদিকে পুশ ইনের 36 ঘণ্টা অতিবাহিত হলেও পঞ্চগড় সীমান্তে এখন অবস্থান করছে নারী শিশুসহ 10 জন। শুক্রবার রাত 3টার দিকে হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার পর ভারতের শূন্য রেখায় আটকা পড়েন তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।